শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। মেসেজটা টাইপ করার পরেই একটা দীর্ঘশ্বাস ফেলল রুদ্র। সবকিছুই ঠিকঠাক এগোচ্ছে, একদম প্ল্যান মাফিক। তবুও কোথাও যেন কিছু একটা বুকের মধ্যে বিঁধছে। কিন্তু কি সেই মিষ্টি যন্ত্রণাটা আবারও ছড়িয়ে পড়ছে গোটা শরীরে? কই, এমন তো আগে হয়নি। তবে কি এটা ইন্দ্রজালের প্রভাব, নাকি অন্য কিছু? টুকটাক কয়েকটা জিনিস কিনে বিছানার উপর সাজিয়ে রেখেছে রুদ্র। একটা ভালো শাড়ি, হালকা একটা গয়না, সিঁদুর, শাঁখা পলা আর একটা বিয়ের টোপর। এই গ্রামের মধ্যে যতটুকু পেরেছে আর কি। এরপর সব কিছু গুছিয়ে নেবে ব্যাগে। তারপর যাবে প্রকৃতির কটেজে। আজ সন্ধে 6টায় লগ্ন ওদের। তেমন কেউ না থাকলেও গ্রামের 4-5 জন থাকবে কাছেরই এই এক মন্দিরে। সেখানেই হবে ছোট্ট বিয়ের অনুষ্ঠান। ব্যাগের ভেতর সব ভরতে শুরু করলো রুদ্র। ঠিক তখনই বিয়ের টোপরটা হাতে নিতেই আবারও সেই দুষ্টুমিতে ভরা মুখটা চোখের সামনে ভেসে উঠল রুদ্রর। হাতে তুলে নিল ফোনটা, তারপর ডায়াল করল। হ্যালো হ্যালো স্যার। মনামি, হ্যাঁ স্যার বলুন। তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি, কোনো সমস্যা হয়নি। আর ওদিককার কি খবর? সব ঠিক আছে। গতকালই জ্ঞান এসেছিল, আপনার কথা জানতে চাইছিল। আমি বলেছি আপনি কাজে শিলিগুড়ি গেছেন। ঠিক আছে, খেয়াল রেখো। আর হ্যাঁ শোনো, আজ একটা প্রশ্নের উত্তর দেবে আমায়? হ্যাঁ স্যার বলুন। তুমি আমায় বিশ্বাস করো মনামি? কি হলো মনামি, উত্তর দাও। হ্যালো হ্যালো, কি হলো, কথা বলছো না কেন? কোনো সমস্যা হয়েছে? বলো আমাকে। স্যার আপনি তাহলে? আর কোনো উপায় ছিল না। কিন্তু স্যার আরেকবার ভেবে দেখলে হতো না? শেষ পর্যন্ত যদি... কি শেষ পর্যন্ত? আর কোনো উপায় জানা আছে তোমার কাছে? আমার খুব ভয় করছে। আমি আমি আসবো কি আপনার কাছে? না, প্রথমেই কিন্তু আমি বারণ করেছিলাম। এই কাজটা শুধুই আমার, আর তোমার নিরাপত্তা আমার প্রথম দায়িত্ব। তাই প্লিজ মুখ বন্ধ করে ওখানেই থাকো। কিন্তু স্যার আপনি একা... আহ, আমার কাজটা আর কঠিন করে দিও না মনামি। এমনিতেই আমি... আমি জানি স্যার আপনি পারবেন। যতই কঠিন লড়াই হোক, জিত আপনার হবেই। আমি আপনার জন্য প্রার্থনা করব। শোনো, কাল সকালের মধ্যে যদি আমার ফোন না আসে, তুমি জানো তো কাকে ফোন করতে হবে? স্যার ওরকম বলবেন না। ঠিক আছে, আমি এখন রাখছি। সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার জন্য অপেক্ষা করো মনামি। স্যার স্যার... আর কথা বলল না রুদ্র। দ্রুত ফোনটা কেটে দিল। এভাবে দুর্বল হয়ে পড়লে চলবে না। তার চেয়ে অসম্ভবকে সম্ভব করার লড়াইয়ে নামতে হবে। তার শেষ দেখে ছাড়বে ও। ফোনটা রাখার পরেই ধীরে ধীরে ডান হাতটা দিয়ে চোখটা মুছে নিল মনামি। দৃঢ় গলায় বলল,
আমি আপনাকে একা ছেড়ে দিতে পারি না স্যার। আপনার সুসময় হোক বা দুঃসময়, আমি সব সময় আপনার পাশে থাকবো। শিলিগুড়ি স্টেশন থেকে প্রাইভেট একটা গাড়িতে উঠে বসলো মনামি। স্যারের কল এসেছিল কিছুক্ষণ আগেই, কিন্তু তখন ও পৌঁছে গেছে শিলিগুড়ি। বিষয়টা স্যার জানেন না। গতকাল রাত থেকেই ওর মনটা কেমন অস্থির আর দুশ্চিন্তায় ভরা। সবটা না জানলেও নিশি সম্পর্কে যথেষ্ট কিছু জেনে গেছে। স্যার যে অনেক দিন ধরে নিশিকে লক্ষ্য রাখছিল তা মনামি জানে। এমনকি কিভাবে নিশিকে বশ করা যায় তার একটা ব্লুপ্রিন্টও স্যার তৈরি করেছিলেন। কাল রাতে স্যারের ডেস্কে খুঁজতে খুঁজতে ওর চোখে পড়ে সেই পুরনো ডায়েরিটা। ডায়েরির পাতায় পাতায় ছিল নিশি সম্পর্কিত নোট। তার দুর্বলতা, তার শক্তি আর চূড়ান্ত মোকাবেলার পরিকল্পনা। মনামির মনে হয়েছিল হয়তো এটুকু জানলেই সে নিজেকে সামলে নিতে পারবে, কিন্তু অদ্ভুত এক অমোঘ আকর্ষণ অথবা অবচেতন কোনো টান ওকে টেনে নিয়ে এসেছে শিলিগুড়ি পর্যন্ত। ব্যাস, আর কিছুক্ষণ, এই চরম বিপদ থেকে স্যারকে আমি রক্ষা করবই। আজ পাহাড়ের আবহাওয়া একেবারেই ভালো নয়। কালো মেঘ ঢাকা আকাশ, টিপটিপ বৃষ্টি আর ঠান্ডা বাতাসে দৃশ্যটা আরো ভয়াল লাগছিল। ড্রাইভারকে অনেকবার অনুরোধ করতে হয়েছে। লোকটা প্রথমে একেবারেই যেতে রাজি হয়নি। শেষে দ্বিগুণ ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজি করাতে পেরেছে। রাস্তা ছিল ফাঁকা, চারপাশে ঘন জঙ্গল আর দূরে পাহাড়ের গায়ে লেগে থাকা কুয়াশা। স্যারের হাতের বিশেষ ঘড়িটা এখন মনামির কবজিতে বাঁধা। আরও একটা ঘড়ি রয়েছে স্যারের কাছে, আর সেই ঘড়ির লোকেশন ফিচারের সাহায্যে ঠিকমতো স্যারের অবস্থান ট্র্যাক করছিল। একবার আবার লোকেশনটা দেখে নিল। ঠিক তখনই এক ঝটকায় ব্রেক কষে দাঁড়িয়ে গেল গাড়ি। क्या हुआ? आप गाड़ी क्यों रोके? বিস্মিত স্বরে জিজ্ঞেস করলো মনামি। ড্রাইভার কিছু না বলে সামনের দিকে ইশারা করলো। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধা মহিলা। সাদা চুল, কাঁধে পুরনো শাল, হাতে ছোট্ট কাপড়ের থলে। মনে হচ্ছিল কষ্ট করে হাঁটছেন। মনামি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এগিয়ে গেল। এ কি, আপনার কোথাও চোট লাগেনি তো? না না মা, ঠিক আছে। শহরে গিয়েছিলাম কয়েকটা জিনিস কিনতে, বাস বন্ধ হয়ে গেল। এই বৃষ্টিতে পাহাড়ে আর ফিরবে না বলল। হাঁটতে শুরু করলুম, কিন্তু বয়স তো হয়েছে, পা আর চলছে না। এমা, আপনি আমার গাড়িতে আসুন না, আমি তো একাই যাচ্ছি। না না মা, তোমার অসুবিধে হবে, আমি বুড়ি মানুষ। কোনো অসুবিধা হবে না, আসুন, আমি বলছি তো। বৃদ্ধা ধীরে ধীরে উঠে বসল মনামির পাশে। জানলার বাইরে পাহাড়ি কুয়াশা ঘন হয়ে আসছে, আর মনামির মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, যে লড়াইয়ে নেমেছে তার শেষ ও দেখেইছে। ইস, কি বৃষ্টি! ছি 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 ছি, পুরো ভিজে গেলাম। তাতে কি হয়েছে? বৃষ্টি ভেজা বিয়ে বাড়ি সহজে মানুষ পায় না। তাই বুঝি? তোমাকে কিন্তু কোণের সাজে বেশ মিষ্টি লাগছে। তোমাকেও তো সুন্দর লাগছে। কিন্তু যা বৃষ্টি, সবাই আসবে তো? নাই বা এলো, তুমি এই কটেজেই আমাকে সিঁদুর পরিয়ে দাও। তোমার ভালোবাসার চিহ্ন মাথায় পেলেই হলো। তাতে 5 জন সাক্ষী থাকুক
আর নাই থাকুক। সত্যি বলছো? 3 সত্যি। তবে এসো, এসো দেখি সিঁদুর মাখা মুখটা কেমন লাগে তোমার। এগিয়ে এলো প্রকৃতি। কৌটো থেকে সিঁদুর বের করে ধীরে ধীরে প্রকৃতির কপালটা রাঙিয়ে দিল রুদ্র। কিন্তু হঠাৎ কি একটা মনে করে হাতটা কেঁপে গেল। চোখের সামনেটা কেমন যেন অন্ধকারে ছেয়ে গেল। দ্রুত ও নিজের পকেটে হাত দিল। রুদ্র খুঁজে পেল না সেই জিনিসটা। আর রক্ষে নেই। চোখ দুটো চেপে বন্ধ করে নিল ধীরে ধীরে। তারপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল রুদ্র। রুদ্রর যখন জ্ঞান ফিরল, প্রথমে ও টের পেল হাত দুটো কিছুতেই নড়ছে না। একটু ধাতস্থ হতেই বুঝতে পারল সে শুয়ে আছে ভিজে ঘাসে, আর পুরো শরীরটা বাঁধা রয়েছে শক্ত করে। হাত দুটো উপরের দিকে টেনে বাঁধা, আর পায়ের গাঁট দুটো দড়িতে পেঁচিয়ে ফেলা একটা গাছের গুঁড়ির সঙ্গে। ও নিজেও জানে না কতক্ষণ ও অজ্ঞান হয়ে পড়েছিল। তবে মাথার উপর এখন বিশাল একটা নক্ষত্র ভরা আকাশ। বৃষ্টি থেমে গেছে, চারপাশ থমথমে নিস্তব্ধ। হঠাৎ খুব ধীরে ধীরে রুদ্র চোখ সরায় সামনে, আর ঠিক তখনই দেখে দূরে কুয়াশার চাদরের ফাঁক গলে একটা কঙ্কাল সার নারী, লাল পাড়, সাদা শাড়ি পরে, পা দুটো মাটি থেকে খানিকটা উপরে ভেসে ভেসে আস্তে আস্তে এগিয়ে আসছে ওর দিকে। রুদ্রর শ্বাস কেঁপে ওঠে। নারী অবয়বটি থেমে গেল ঠিক রুদ্রের উল্টো দিকে থাকা একটা নিচু গাছের ডালে। পা ঝুলিয়ে বসে পড়ল সে। চুলগুলো এলোমেলো ঝুলে পড়েছে, ভিজে চুপচুপে। শরীরটায় যেন মাংস নেই, হাড়ের উপর শুধু একটা পাতলা চামড়ার আস্তরণ। তারপর ভয়? কিসের ভয়? তার মানে স্ফটিকটা এখন তোমার কাছে। সেই স্ফটিক যা শত শত বছর ধরে কত সাধকের রক্তে পুষ্টি পেয়ে এসেছে। একটা কর্কশ শব্দে সেই নারী মূর্তি ঘাড় ঘুরিয়ে তাকায় সোজা রুদ্রের দিকে। সেই চোখ লাল, গভীর, আর তার মধ্যে এমন কিছু একটা ছিল যা রুদ্রের মতো লোককেও চোখ বন্ধ করতে বাধ্য করে। পচা গলা, মাংসের গন্ধ ছড়িয়ে পড়ল চারিদিকে বাতাসে। একেবারে যেন মৃত্যু নিজেই কাছে এসে দাঁড়িয়েছে। স্ফটিকটা হাতে আসতে আমি জানতে পেরেছি তুই কে, কে তোর লক্ষ্য। তোর মতো আরো কতজন আছে রে, কিন্তু আমার জালে তুই ফাঁসলি কি করে? ভেসে যখন গেছিস আর ফিরতে পারবি না। কি জানতে পারলে? জানতে পারলাম তুই একটা বোকা মানুষ যে নিজেকে শক্তিশালী মনে করে, নিশির থেকেও বেশি শক্তিশালী।
কি ভেবেছিলি আমাকে টপকে যাবি? আমার ইন্দ্রজাল ভেদ করে আমার শক্তি কেড়ে নিবি তুই? গভীর অরণ্য, পূর্ণিমার হালকা আলো গাছের ফাঁক দিয়ে এসে পড়ছে মাটিতে। রুদ্র আর নিশি মুখোমুখি দাঁড়িয়ে। নিশির চোখে এক অদ্ভুত আলো জ্বলছে, যেন কোনো হিংস্র শিকারী তার শিকারকে দেখছে। রুদ্রের মুখে কোনো ভাবান্তর নেই, কেবল এক তীক্ষ্ণ দৃষ্টি। নিশির শরীর থেকে একটা ঠান্ডা চাপা গন্ধ আসছে, শুকনো পাতার আর পোড়া ধুনোর মতো। নিশি, নাইস নেম। তবে প্রকৃতিটা বেটার ছিল, অনেক বেশি মৌলিক, অনেক বেশি ভয়ঙ্কর। সবটাই জানিস তাহলে? তবে আর সময় নষ্ট করে লাভ না। ওই দেখ, পূর্ণিমার চাঁদ। আজকে এই রক্তে রাঙা চাঁদের আলোয় তোর রক্ত পান করে আমি আবার পুরনো শক্তি ফিরে পাবো। আমার দুর্বল শরীর নিয়ে আমি যে আর পারছি না। এত ধকল, শত বছর ধরে এই জরাগ্রস্ত শরীরটাকে টেনে টেনে বেড়াতে আর ভালো লাগছে না। স্বাভাবিক। ঠাকুমার বয়সী মহিলা এখন যদি খুকি সাজতে চায়, সমস্যা তো হবেই। আর্থারাইটিস, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এসব কি আর ভালো থাকতে দেয়? শরীরের প্রতিটা অণু পরমাণু যখন বুড়ো হয়ে গেছে, তখন কি আর এমন করে লাফালাফি মানায়? মজা করছিস আমার সঙ্গে? মজা? তোর মৃত্যু হয়ে তোর সামনে দাঁড়িয়ে আমি, তোর চোখের সামনে। আমার শক্তি তোর দেহের প্রতিটা শিরা উপশিরায় ঢুকে পড়বে, এক এক করে তোর সমস্ত চেতনা কেড়ে নেবে। কিরে, ভয় করছে না? না, করছে না। ভয় পাওয়ার জন্যেও একটা যোগ্যতার দরকার হয়। তুমি কি সেই যোগ্যতার ধারে কাছেও পৌঁছতে পেরেছো, নিশি? নিশি বিদ্যুৎ গতিতে রুদ্রের ঠিক সামনে এসে দাঁড়ায়। তার চোখ দিয়ে যেন এক ধরনের কালো ধোঁয়া বের হচ্ছে। সে তার আঙুলের ইশারায় রুদ্রের শরীরটাকে তুলে দাঁড় করায়। রুদ্রের পা মাটি স্পর্শ করছে না, কিন্তু রুদ্রের মুখমণ্ডলে কোনো পরিবর্তন নেই। কেবল তার চোখে একটা স্থির অচঞ্চল দৃষ্টি। কি কি দেখছো এত মন দিয়ে? রুদ্রর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, দেখছি আমাকে নিয়ে তোর চোখে কতটা ভালোবাসা জন্মেছে। কিন্তু তুই কি ভেবেছিলি তোকে আমি ভালোবাসি? তোর রূপের জাদু দেখে মুগ্ধ হয়েছি, তোকে বিয়ে করব, তারপর তুই আমার সব শক্তি সব সাধনা বন্ধ করে ফেলবি, আমাকে আটকে ফেলবি। তোদের মতো হাজারো এলো, হাজারো গেল, কিন্তু আমার ইন্দ্রজাল কাটতে পারে এমন কেউ নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। তুইও জড়িয়ে পড়েছিস আমার রূপের জালে, পারলি না তো নিজেকে সংবরণ করতে। ভেবেছিলি এক দুর্বল নারীকে ফাঁদে পেলে সব কেড়ে নিবি। এই এক সেকেন্ড প্লিজ, এটা তো তোমার ভার্সন, কিন্তু আমারটা? হ্যাঁ, তোমার মনে হয়েছে আমি তোমার ইশারায় নেচেছি, কিন্তু সত্যি কি তাই? তোমার ওই ধুনোর গন্ধ, ওই তেলের সুবাস, রূপের জাদু সত্যি কি আমাকে বশ করতে পেরেছে?
নিশি। রুদ্র হাসতে শুরু করে। তার হাসিটা মৃদু থেকে ধীরে ধীরে ভয়াবহ রূপ ধারণ করে। একটা ঠান্ডা বাতাস যেন তার হাসির সাথে মিশে পুরো অরণ্যে ছড়িয়ে পড়ছে। নিশির মুখ থেকে হাসি মিলিয়ে যায়, তার চোখের আলো যেন ধীরে ধীরে নিষ্প্রভ হতে শুরু করে। রুদ্রর শরীরটা আবার মাটিতে নেমে আসে। তার হাত দিয়ে একটা স্ফটিকের তৈরি চেন ঝুলে রয়েছে। তার চোখের আলো আরো তীব্র হয়ে ওঠে। তোর হাতে ওটা কি? কি ওটা? আমার হাতে কি? আমার হাতে কি জানতে চাও? কি জানো এটা? এটা এটা আমার ইন্দ্রজাল, যে ইন্দ্রজালে ফেঁসে গেছো তুমি। ভেবে দেখো, ভেবে দেখো, তুমি কি সত্যি আমাকে ফাঁদে ফেলেছিলে, নাকি তুমি নিজেই আমার পাতা ফাঁদে পা দিয়েছো? না, সব মিথ্যে, মিথ্যে সব। কিচ্ছু মিথ্যে নয়। তোমার শক্তি কেড়ে নেওয়ার জন্য আমার শত শত বছর অপেক্ষা করতে হয়নি নিশি। শুধু একটা পূর্ণিমার রাতই যথেষ্ট ছিল। এবার বলো, কে কাকে বশ করেছে? কে বেশি শক্তিশালী? বলো নিশি। রুদ্র তার হাত থেকে সেই স্ফটিকের চেনটা ছুঁড়ে দেয় নিশির দিকে। চেনটা যেন একটা জ্যান্ত সাপের মতো নিশির গলায় জড়িয়ে যায়। নিশির শরীর কাঁপতে শুরু করে। তার চোখ দিয়ে যেন শত বছরের ভয় ফুটে ওঠে। রুদ্র তার দিকে একটা ঠান্ডা অথচ নিষ্ঠুর হাসি নিয়ে তাকিয়ে থাকে। তাহলে আমার কাছে যে স্ফটিকটা, আমার কাছে যে এটা, ওটা তো ফার্স্ট কপি। তুমি তো আবার একটু অতীতকালে, বলতে পারো ওটা হুবহু নকল। কাজও খানিকটা একই রকম, তবে স্বচ্ছতা কম। আর হ্যাঁ, ওটা আমি যা দেখাতে চাই সেটাই দেখায়। আর আসলটা এই যে আমার হাত। এই দেখো, এটা দেখো, যা দেখাতে চায় তাই দেখায়। তার মানে তুই জানতিস আমি তোকে এখানে নিয়ে আসবো? আমি নিয়ে আসবো জানতিস? হ্যাঁ, জানতাম। আন্দাজ করেছিলাম তোমার কাজের প্যাটার্ন, লক্ষ্য করেছি দুটো বছর। অবশ্য সরাসরি নয়, আমার এক অনুচর লক্ষ্য রেখেছে তোমায় সব সময়। ওর নাম ছায়া। কি জানতে চাইতে না? তোমার উপর দূর থেকে কালো উর্দি গায়ে কে যেন লক্ষ্য রাখে। সে আর কেউ নয়, আমার বশ্যতা স্বীকার করা একটা বন্দী আত্মা। তার নাম ছায়া। তার মানে তুই নজর রাখতিস আমার উপর? হ্যাঁ, ক্লাসের সব থেকে দুষ্টু স্টুডেন্টের দিকেই তো সব থেকে বেশি নজর দিতে হয়, তাই না? আবারও কোনো এক অজানা মন্ত্র পড়তে শুরু করলো নিশি। আর চেনের বাঁধন থেকে অস্বাভাবিকভাবে মুক্তি পেয়ে গেল। আরও একবার রুদ্র জড়িয়ে পড়ল শিকলের বন্ধনে। কিন্তু এত কিছু করতে পারলি না। হাত পা বাঁধা অবস্থায় আমার সামনে পড়ে আছিস।
আজকে আমি তোর রক্ত পান করব, আমার পিপাসা মেটাবো, আবার ফিরে পাবো আমার হারানো রূপ, আমার শক্তি। তোর ওই স্ফটিক কিচ্ছু করতে পারবে না, আমি জানি পারবে না। সত্যি সত্যি? তাহলে আর দেরি করছো কেন? এসো এসো, পান করো আমার রক্ত। আকাশে চাঁদের আলো হঠাৎ আরো উজ্জ্বল হয়ে উঠল। ঠিক সেই সময় দূরের জঙ্গল থেকে এক অদ্ভুত চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল চারপাশে। একটা, দুটো, তারপর একসঙ্গে অনেকগুলো শেয়ালের আর্তনাদ ছিন্ন ভিন্ন করে দিল নিস্তব্ধতা। ঠান্ডা হাওয়াটা যেন আরো হিম হয়ে উঠল। বাতাসের প্রতিটা স্পর্শে জমে আছে শত্রুতার শীতলতা। চারপাশ স্তব্ধ, গাছের পাতাগুলোও থেমে গেছে। রুদ্রর একদম সামনে এসে দাঁড়ালো নিশি, একেবারে মুখোমুখি। তাদের মাঝখানে আর 1 ইঞ্চির ব্যবধানও নেই। নিশির ঠোঁটে এক রহস্যময় বিদ্রুপাত্মক হাসি, ঠোঁটের কোণে জমে আছে অস্বস্তির ছায়া। কিন্তু তার চোখে, সে চোখে জ্বলছে খাঁটি আগুন, প্রতিহিংসার আগুন। লাল অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে রুদ্রর চোখে। রুদ্রও এক দৃষ্টে তাকিয়ে আছে। চোখের পলক পড়ছে না, নড়ছে না চোখ দুটো, যেন থেমে আছে এক গভীর মনোযোগে। রুদ্র যেন বুঝে নিতে চাইছে নিশি এবার কি করবে, যেন সময়ের আগে নিজেই পড়ে ফেলতে চাইছে পরবর্তী আক্রমণের ছক। ঠিক তখনই শয়তানি, ডাইনি, সরে যা, যা, স্যারের মুখের সামনে থেকে সরে যা, যাও বলছি, যা। টুকরো টুকরো কিছু পাথর, কাঠের টুকরো সামনে পড়তেই ফিরে তাকালো প্রকৃতি। গলার শব্দটা পেয়েই চোখ দুটো চেপে বন্ধ করে নিজের রাগটা সংবরণ করার চেষ্টা করলো রুদ্র। উফ মনামি, এই মেয়েটার আর বুদ্ধি হবে না কোনোদিন। কি হলো? বললাম না সরে যেতে, কথা কানে যাচ্ছে না নাকি? হাওয়ার গতিতে রুদ্রকে ছেড়ে দিয়ে একদম মনামির কাছে চলে গেল প্রকৃতি। কে তুই? এখানে কেন এসেছিস? তোমাকে মজা দেখাতে, ডাইনি। তোর খুব সাহস না মেয়ে, প্রাণে ভয় নেই তোর? তুই জানিস এক মুহূর্তে তোকে আমি শেষ করে দিতে পারি। এত সোজা? আমি কি মশা না মাছি? এক মুহূর্তে তুমি আমায় শেষ করে দেবে? আমি মনামি, বুঝতে পেরেছো? এই এক চুটকিতে না, এর আগে আমি কতগুলো যে ভূত ভাগিয়েছি তুমি জানোই না। স্যারকে তো আমি কতগুলো আইডিয়া দিয়েছি, তাই তো স্যার কতগুলো কেস সলভ করতে পেরেছেন। ও স্যার বলুন না, আপনি বলুন। চিৎকার করে উঠল রুদ্র। কে তোমাকে এখানে আসতে বলেছে? কি করে জানলে তুমি আমি কোথায়? স্যার আপনি যখন ফোন করেছিলেন তখন তো আমি শিলিগুড়িতে। আমি তো ফিল করছিলাম স্যার আপনি নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছেন, তাই তো আমি আপনাকে বাঁচাতে এলাম। আর আপনার ঠিকানা তো জানা খুব সোজা স্যার, আপনার ঘড়িটা ট্র্যাক করলেই তো আপনার কাছে পৌঁছানো যায়। আর তাছাড়া আপনি তো আমায় শিখিয়েছেন স্যার, যখন কোনো বিপদ আসে তখন। মনামি, তুমি কেন এলে? আপনাকে হেল্প করতে স্যার। রুদ্রকে সাহায্য করতে এসেছিস তুই? তবে তো ভালো, চোখের সামনে দেখবি তোর স্যারকে শেষ হতে, সাক্ষী থাকবি শেষ মুহূর্তে। মোটেও নয়, তুমি স্যারকে চাইলেও মারতে পারবে না। তুমি জানো স্যারের কাছে একটা বিশেষ উপায় তৈরি টনিক আছে, যেটা তোমার বাড়িতে গেলেই স্যার খেয়ে ফেলতো। আর তার জন্যই তো তোমার জাদু স্যারের উপর কাজ করেনি। আর তাছাড়া স্যারের কাছে তো মনামি, তুমি আমাকে হেল্প করতে এসেছো না আমাকে মেরে ফেলতে? আরে কার দলে আছো সেটা ডিসাইড করেছো? স্যার আমি তো আপনারই দলে। এই শাকচুন্নিটাকে তো আমি এই 1 মিনিটে। এই ডাইনি, তোর মাথায় সিঁদুর কেন রে? মনামি, তুমি যাও এখান থেকে। স্যার তবে কি দেরি হয়ে গেল?
আপনার কি বিয়ে হয়ে গেল স্যার? আমি যে আপনাকে অনেক কিছু। এই শোনো, আর একটাও কথা যদি তুমি বলেছো তাহলে এই মুহূর্তে আমি তোমাকে কাজ থেকে বের করে দেব। আপনি এটা ঠিক করলেন না স্যার, আপনি তো জানেনই না। হঠাৎই পিছন থেকে একটা প্রবল টান পড়ল মনামির চিলে। ছেড়ে দে আমাকে, চিৎকার করে উঠল সে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। কিন্তু ততক্ষণে তার শরীর যেন অদৃশ্য কোনো শক্তির টানে ধীরে ধীরে উপরের দিকে ওঠা শুরু করেছে। চোখের সামনে সব কিছু ঘুরছে। তারপর একটা মোটা গাছের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলা হলো মনামিকে। নাও, এবার নিজেও ভোগো, যেমন নিজে এসেছিলে আমাকেও ভোগাবে, নিজেও ভুগবে। স্যার বাঁচান, স্যার বাঁচান, স্যার। এবার নিজেকে নিজে বাঁচাও। আমি বলেছিলাম আসতে, আমি বলেছিলাম বিপদে পড়লে তোমাকে আমি বাঁচাবো। নিজে নিজে বাঁচো। হিংস্র স্বরে গর্জে উঠল প্রকৃতি। চুপ! তখন থেকে বক বক করছিস, আমার সময় নষ্ট করছিস। আর একটাও শব্দ করবি না। এখন শুধু দেখ, অন্তিম মুহূর্তের সাক্ষী হ। এরপর যদি বেঁচে থাকিস, ফিরে গিয়ে সবাইকে বলবি তুই নিজের চোখে দেখে এসেছিস ভয়ঙ্কর শক্তি কি হতে পারে। বিড়বিড় করে অজানা ভাষায় মন্ত্রপাঠ শুরু করলো প্রকৃতি। তৎক্ষণাৎ মনামির মুখ আপনা আপনি শক্তভাবে বন্ধ হয়ে গেল। গলা দিয়ে যেন আর একটা শব্দ বের হতে পারছিল না। চোখে আতঙ্ক, শরীরটা থরথর করে কাঁপছে। প্রকৃতি ধীরে ধীরে এগিয়ে এলো রুদ্রের কাছে। এবার চাঁদের আলোয় তার মুখে ফুটে উঠল এক অস্বস্তিকর শিকারীর হাসি। চোখ জ্বলে উঠছে প্রচণ্ড ক্ষুধা আর প্রতিশোধের আগুনে। সে রুদ্রের গলার কাছে মুখ নামালো। চোখ বন্ধ করে নিল রুদ্র। প্রকৃতির ঠোঁট স্পর্শ করল রুদ্রের ত্বক। আর ঠিক তখনই সব থেমে গেল। নিজের গলা নিজে টিপে ধরল প্রকৃতি। শ্বাস নিতে পারছে না। চোখ দুটো বিস্ফারিত, অবিশ্বাসে ছটফট করছে, মুখে আতঙ্কের ছাপ। কি হলো? খাবি না? খাবি না আমার রক্ত? তুই কি করেছিস? কি করেছিস রুদ্র? কিচ্ছু করিনি। তোর মতোই সামান্য একটা ফোন দি। তোর রক্তে বিশ্বাসঘাতকতার গন্ধ নেই কেন? তুই কি আমায় ভালোবেসেছিলি? না, আমি তোকে কোনো দিন ভালোবাসিনি। মিথ্যে বলছিস। আমার সাধনা ভুল হতে পারে না। সেই পালক তো রং পরিবর্তন করেছিল। রং পরিবর্তন করে গোলাপি হয়ে গিয়েছিল, বদলে গিয়েছিল। ভালোবেসেছিলি তুই, বেসেছিলি। রুদ্র ধীরে ধীরে বলে চলল, এসব পবিত্র অনুভূতির মানে বোঝার মতো মানসিকতা তোর নেই। তুই শুধু ভয়, প্রতিশোধ আর লালসা চিনিস, ভালোবাসা নয়। রুদ্র, আমি তোকে সত্যিই ভালোবেসে ফেলেছিলাম। প্রথমবার এত বছর পর কারোর জন্য কাঁদতে পেরেছি আমি। রুদ্র, তুই আমার রক্ত পান করতে চাসনি। তুই চেয়েছিলি আমার আত্মা গ্রাস করতে, কিন্তু এই রক্ত পবিত্র রক্ত, এই ভালোবাসায় পূর্ণ রক্তই তোর অভিশাপ ধুয়ে দিচ্ছে, তোকে মুক্তি দিচ্ছে। আমি চাই না মুক্তি, আমি মুক্তি চাই না। আমার মুক্তি মানেই ডাইনি মায়ের ফিরে আসা। আমি আবার তৈরি হব, আবার আমার রূপ নেব, আবার শুরু হবে খেলা। আমি চাই না। তুই না চাইলেও তো আর তোর হাতে আজ কিছুই নেই।
সব ক্ষমতা এখন আমার হাতে। কিন্তু কিন্তু তোর চোখে আমি ভালোবাসা দেখেছি, ভালোবাসা। হ্যাঁ হয়েছিল, কিন্তু তোর দুর্ভাগ্য আর আমার সৌভাগ্য, সেই বালক যখন রং পরিবর্তন করেছিল সেই মুহূর্তে কার মুখ ভেসে উঠেছিল আমার চোখে, যাকে আমি হয়তো নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম। তাই তোর বালকের রং বদলালো, কিন্তু উদ্দেশ্য বদলেছিল। ভালোবাসা হয়েছিল, কিন্তু তোর উদ্দেশ্যে নয়। প্রকৃতি এবার কেঁপে উঠল, ক্ষীণ গলায় বলল, তবে 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 এবার কি বল, কি কি চাস? আমার আমার অন্তিম সময়। তুই তুই আমাকে সঙ্গে রাখ, তোর ওই হৃদয় সুরক্ষিত জায়গায় রাখ আমাকে। বুঝতে পেরেছিস তাহলে? ঠিক আছে, তাই হবে। রুদ্রের চোখে খানিক মায়া ফুটে উঠল, তবে গলার স্বর তখনও কঠিন। প্রকৃতি তখন ধীরে ধীরে কাঁপতে কাঁপতে ঝুঁকে পড়ল রুদ্রের সামনে। রুদ্র ধীরে ধীরে নিজের পকেট থেকে বের করলো সেই ছোট্ট স্ফটিকের বলটা। হাতের তালুতে তুলে ধরতেই চাঁদের আলো সরাসরি এসে পড়ল সেই বলের উপর। তৎক্ষণাৎ এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল চারপাশে। স্ফটিকের ভিতর রং পাল্টাতে শুরু করল, লাল, নীল, হলুদ, সবুজ, আর তারপর ধূসর। প্রকৃতির শরীর কেঁপে উঠল। হঠাৎই চারপাশ থেকে ধোঁয়া উঠতে শুরু করল, কালো গাঢ় ধোঁয়া। শুরুতে হাত, তারপর মুখ, আস্তে আস্তে শরীর। প্রকৃতি ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হতে লাগলো। তোর হৃদয় থাকতে চাই, তোর হৃদয়ে থাকতে চাই, তোর স্ফটিকে নয়, তোর হৃদয়। না না না। শেষ কথাটা শেষ হওয়ার আগেই তার শরীর পুরোটাই কালো ধোঁয়ায় রূপ নিয়ে স্ফটিকের ভিতর প্রবেশ করল। স্ফটিক এবার ঝিকমিক করে উঠল, তারপর নিঃশব্দ। চারিদিকে শুধুই নিঃশব্দ। রুদ্র নিঃশ্বাস ফেলল, একটা দীর্ঘ, শান্ত, দুঃখ মিশ্রিত নিঃশ্বাস। প্ল্যাটফর্মের এক কোণে পাশাপাশি বসে রুদ্র আর মনামি। ট্রেন আসতে এখনো খানিক সময় রয়েছে, তবুও চারপাশের ব্যস্ততা। কিন্তু এই দুজনের মাঝখানে একটা অদৃশ্য দূরত্ব। রুদ্র একবার তাকালো মনামির দিকে। মেয়েটা চুপচাপ রয়েছে, গতকাল রাত থেকে একটা কথাও বলেনি। কি হয়েছে মনামি? বলে না তো, এমন চুপ করে আছো কেন? কিছু না। মনামি, কিছু তো হয়েছে। আরে বাবা, না বললে বুঝবো কি করে? বলবো না। বলবে না? বলবে না তো বলো না, আমার কি? কি বলবো? ওই ডাইনিটা শেষ হয়ে গেল, সব ঠিক হয়ে গেল, কিন্তু তাও ওকে নিজের কাছে রেখে দেবার মানেটা কি? সিঁদুর পরিয়ে সত্যি সত্যি বউ বানিয়ে ফেলেছেন নাকি? কি সিঁদুর? হ্যাঁ, আমি তো নিজের চোখে দেখেছি, লাল রং ওর সিঁথিতে। দূর, ওটা আবির ছিল, বুদ্ধু কোথাকার। সে যাই হোক, নিজের কাছে তো রেখেই দিলেন। ভবিষ্যতে কাজে লাগবে তাই রেখেছি। রেখেছি তো আমার কাছে, তোমার কি? হ্যাঁ হ্যাঁ, আমার কি সমস্যা হতে পারে? আপনি ভূত, শাকচুন্নি, ডাইনি, ব্রহ্মদৈত্য সবাইকেই তো জমিয়ে রাখেন নিজের কাছে। এবার ওদেরকে নিয়ে নাচুন, গান করুন, গাজন করুন, বেড়াতে যান, আমি বলার কে? উফ, সত্যি নারী চরিত্র বড় জটিল, জানো তো? হ্যাঁ, আমি তো জটিল হবই, আর আপনি তো এত সরল। সেই ডাইনিটার সামনে তখন কার মুখ মনে পড়েছিল আপনার, যাতে পালকের রং বদলে গেল?
কিছুই তো বললেন না আপনি। সব কথা সবাইকে বলা যায় না। হ্যাঁ, না বললে আপনার গল্পও এগোবে না। এটা লাভ স্টোরি নয়, এটা হরর স্টোরি। আর আমি প্রেম করতে আসিনি, ভূত খুঁজতে এসেছিলাম, বুঝলে? তবু আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট, এটুকু জানার অধিকার তো আমার আছে। কেন, তুমি কিচ্ছু বুঝতে পারলে না? পেরেছি, তবে পরিষ্কার নয়। দেখো মনামি, শুরু থেকেই প্রকৃতি বা নিশি যাই বলো না কেন, ও আমাকে বশ করার চেষ্টা করেছিল। কখনো ধুনোর গন্ধে, আবার কখনো ওর তৈরি ল্যাভেন্ডার অয়েলের সাহায্যে, কখনো খাবারে মিশিয়ে দিয়েছিল ওর নিজের তৈরি নেশার দ্রব্য, যাতে আমি ওর হাতের পুতুল হয়ে যাই। কিন্তু ওর তৈরি সব কিছুরই প্রতিষেধক আমার কাছে ছিল, সেটা তো তুমি জানো। দীর্ঘদিন ওকে লক্ষ্য রেখেছি, একেবারে ছায়ার মতো। এছাড়া অয়নকে আমি সামনে থেকে পর্যবেক্ষণও করেছি, বুঝেছি কি করতে চাইছে নিশি। কিন্তু স্যার, আপনার রক্ত ওর মুখে লাগতেই এরকম কেন হলো? ওমা, হবে না? হবেই তো। তার কারণ আমি ওকে ভালোবাসিনি কোনো দিন, আর ওর বশও হয়ে যায়নি। আমার রক্তে কোনো রকম বিশ্বাসভঙ্গের উপাদান ছিল না। আমার মন ছিল স্বচ্ছ, পরিষ্কার, আর আমার মনে ভালোবাসা ছিল অন্যের জন্য। আর সেই কারণেই আমার রক্ত ওর মুখে লাগতেই ওর শরীর মুক্ত হতে শুরু করেছিল। অভিশাপ থেকে মুক্তি পাচ্ছিল ও। কিন্তু স্যার, আপনি এসব জানলেন কোত্থেকে? এই এত কিছু হবে এইভাবে? সিম্পল, কিছুটা রিসার্চ আর বাকিটা আমার। আপনার? সব কিছু জানতে নেই মনামি। স্যার স্যার, অয়নের ব্যাপারটা একটু বলে যান স্যার। অয়নকে আপনি আহ! বাঁচালেন কি করে? চলো, ট্রেন ঢুকবে। স্যার আপনি কিন্তু। মনামি, ও স্যার, আর একটাই প্রশ্ন করব, এরপর নতুন কেস কবে আসবে? যেদিন তুমি ভূত হবে। স্যার, আশ্চর্য। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। রুদ্র নিজের লাগেজ সঙ্গে নিয়ে ধীর পায়ে এগোতে থাকলো ট্রেনের দিকে। পিছন ফিরে বলল, কি হলোটা কি? হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? এসো, ট্রেন ছেড়ে দেবে। তারপর মনামি বলল, আসছি স্যার, দুটো চিপসের প্যাকেট নিয়ে আসছি। হ্যাঁ, আর ততক্ষণে ট্রেন ছেড়ে দিলে তোমার জন্য আর দাঁড়িয়ে থাকবো না। রুদ্র কিছু না ভেবেই উঠে পড়ল ট্রেনে। ভিড়ের মাঝে হারিয়ে গেল তার চেহারা। প্ল্যাটফর্মে মনামি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। দূরে তাকানো চোখের কোণে এক অদ্ভুত আলো ঝলকে উঠল, শীতল, নির্মম। ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল একটা বাঁকা হাসি। হাত চলে গেল জিন্সের পকেটে। সতর্ক ভঙ্গিতে বেরিয়ে এলো ছোট্ট একটা টেস্টিং। ভেতরে গাঢ় নীলাভ তরল, তার মধ্যে ছটফট করছে একটা ক্ষুদ্র বিকৃত দর্শন প্রাণী। ভেতর থেকে ভেসে আসছে মৃদু চিৎকার। আমাকে বাঁচান স্যার, স্যার আমাকে বাঁচান স্যার, স্যার শুনতে পাচ্ছেন স্যার? কথা কেউ শুনতে পাবে না মনামি, তোমার কথা শুনতে পাবে না। এখন থেকে আমি থাকবো তোমার রূপে, তোমার স্যারের পাশে, আর তুমি চিরকাল বন্দি থাকবে এখানে। আমার মেয়ে মুক্তি পাবে, আর তোমার সর্বনাশ, রুদ্রর মৃত্যু। এটাই আমার বদলা। হঠাৎই মনামির কণ্ঠস্বর বদলে গেল। এইভাবে না জেনে শুনে আর কখনো অচেনা মানুষকে নিজের গাড়িতে বসতে দিও না মনামি, তাতে বিপদ হতে পারে, খুব বড় বিপদ। হর্ন দিল ট্রেন। রুদ্র জানলার ধারে দাঁড়িয়ে হাত নাড়ল, কিছু না বুঝেই। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মনামির চোখে সেই শীতল হাসিটা রয়ে গেল। আসছি স্যার। এরপর কি হবে
রুদ্র কি জানতে পারবে যাকে সঙ্গে নিয়ে ফিরছে সে আসলে মনামি নয়? মুক্তি পাবে কি মনামি? আর স্যারকে সবটা জানাতে পারবে তো সে? আর সেই ডাইনি শেষ পর্যন্ত কি তার বহু দিনের বদলা নিতে সফল হবে সে? সব উত্তর লুকিয়ে রয়েছে রুদ্রের পরবর্তী গল্পে, যেটার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন। তবে চিন্তা নেই, পরের সপ্তাহেই ভূত চর্চাতে আবার হাজির হব, নিয়ে আসবো একদম নতুন আর একটা ভূতের গল্প। ততদিন পর্যন্ত অন্ধকারে একা থাকলে পিছনে একবার তাকিয়ে দেখে নিও, যদি কেউ দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভূত চর্চার গল্প? আজকের গল্প ছিল ছিন্ন জাল, নিশি পর্ব 3 এবং অন্তিম পর্ব। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে গল্পটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের গল্পের লেখিকা আমি অন্তরা। গল্প পাঠে ছিল আপনাদের বন্ধু প্রীতম, আর গল্পের অন্যান্য চরিত্রে প্রীতমের সঙ্গে ছিলাম আমি অন্তরা। এবার চলে আসি গত পর্বে যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন মোহিনী ভট্টাচার্য, স্নেহা দাস, নিয়তি সিং, শান্তনু বর্মন, শ্রীজা ভট্টাচার্য, রচনা সামন্ত, ঝর্ণা খাতুন, তারিকুল ইসলাম শুভ, মিতা আচার্য, ঈশানী ঘোষ সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, ডাইনি মা যে তরলের মধ্যে মনামিকে বন্দি করেছিল সেই তরলের রং কি ছিল? প্রশ্ন খুবই সহজ, উত্তর তো আরো সহজ। তাই চটপট করে সঠিক উত্তরটা দিয়ে ফেলুন। পরের পর্বে সঠিক প্রথম 10 জন উত্তরদাতার নাম প্রকাশ করা হবে গল্পের শেষে। আজ তবে এইটুকুই থাক। দেখা হচ্ছে আবারও একটা ভূতের গল্প নিয়ে। ভালো থাকবেন। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রাখবেন।